বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করতেছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আজকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ আর্থিক বিশ্লেষণ আলোচনা করব। তো আর্থিক বিশ্লেষণ অধ্যায়ে আমরা সমাচ্ছেদ বিন্দু দিয়ে কথা বলছিলাম বিগত দুইটা ক্লাসে। আজকে দেখাবো সমচ্ছেদ বিন্দু সম্পর্কিত আরেকটি অঙ্ক। তার পূর্বে আমি সমচ্ছেদ বিন্দু সম্পর্কে একটি কথা বলবো, থিওরিটিক্যাল বিষয় 2 মিনিট একটু রিভিউ করতে চাই। সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেখানে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় কী হবে, সমান হবে, তাকে বলা হবে সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ প্রতিষ্ঠানের বিক্রয়লব্ধ মোট আয় এবং প্রতিষ্ঠানের বা কারবারের মোট ব্যয় সমান হবে, ওই পরিস্থিতিকে আমরা বলবো কি, সমচ্ছেদ বিন্দু। আর প্রতিষ্ঠানের যখন মোট আয় এবং মোট ব্যয় সমান হবে তখন প্রতিষ্ঠানের কোনো লাভ হবে না, ক্ষতিও হবে না। আর যখন লাভ ক্ষতি কিছুই হবে না তখন আমরা সেটাকে বলবো সমচ্ছেদ বিন্দু। আমরা যদি একটু দেখি এখানে, অর্থাৎ বলেছিলাম মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, তাহলে আমরা যদি একটু দেখি এখানে বিক্রয় করে যা আয় হবে সেটা মোট ব্যয় সমান হবে। এর পরিস্থিতিকে আমরা বলবো হচ্ছে সমচ্ছেদ বিন্দু। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, বিক্রয় আয় সমান মোট ব্যয়ের ভিতরে দুই ধরনের ব্যয় থাকবে, একটা পরিবর্তনশীল ব্যয় যোগ স্থির ব্যয়। এই দুটো মিলে হচ্ছে আমাদের মোট ব্যয়। আমরা সবাই জানি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন চেঞ্জ হবে বা হ্রাস বৃদ্ধি হবে বা পরিবর্তন হবে তখন যে ব্যয় আনুপাতিক হারে পরিবর্তন হবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়বে, ব্যয়ও বাড়বে, উৎপাদনের পরিমাণ কমবে, ব্যয়ও কমবে। এরকম পরিস্থিতিকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর স্থির ব্যয়, উৎপাদনের পরিমাণ স্থির ব্যয়, দেখে বোঝা যাচ্ছে এই ব্যয়টা কি থাকবে, সবসময় স্থির থাকবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির ব্যয় কি থাকবে, স্থির থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তখন আজকে আমরা যে অঙ্কটি দেখব সেটা আমাদের ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ে নিচ্ছি। এটি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় এবং ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নির্ণয়। বিক্রয় ছিল আমাদের বিক্রয় 25,000 একক, অর্থাৎ 25,000 পিস বা ইউনিট আমরা বলতে পারি। আর একক প্রতি বিক্রয় মূল্য, অর্থাৎ প্রতিটির বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 12 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, অর্থাৎ প্রতিটি পণ্যের জন্য আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5 টাকা। আর স্থির ব্যয় হচ্ছে 1,40,000 টাকা। ক নম্বরে হচ্ছে মৃত ব্যয় ফরমাস পরিমাণ কি, জ্ঞানগত প্রশ্ন 1 নম্বরের। 2 নম্বর হচ্ছে স্থায়ী ব্যয় কি, আর তারপরে হচ্ছে গতে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। ঘ নম্বর হচ্ছে চলতি বছরে মুনাফার পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বরে 2টা অংশ আছে। এরপরে আবার বলেছে যদি বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি পায় এবং পরিবর্তনশীল ব্যয় 20% হ্রাস পায়, সেক্ষেত্রে আমাদের চলতি মুনাফার কি পরিবর্তন হবে সেটা আমাদেরকে এখানে নির্ণয় করতে বলেছে। এখন আমরা সমাধানে চলে যাব। ক নম্বর বলেছে মৃত ব্যয় ফরমাস পরিমাণ কি। মৃত ব্যয় ফরমাস পরিমাণ হচ্ছে এমন একটা ফরমাস পরিমাণ, অর্থাৎ এমন পরিমাণে মাল করে অর্ডার দিব আমরা যেখানে আমাদের মালের বহন ব্যয় এবং ফরমাস ব্যয় দুটো মিনিমাম বা সর্বনিম্ন হবে। এই দুটা ব্যয় যেখানে সর্বনিম্ন হবে ওই পরিমাণ মাল করে আমরা অর্ডার দেবো, এটাকে বলবো মৃত ব্যয় ফরমাস পরিমাণ। ইংরেজিতে বলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে বলে ইওকিউ।
ইতে ইকোনমিক, অর্ডার, কোয়ান্টিটি। আমরা যদি একটু দেখি ইকোনমিক, অর্ডার, কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের ভিতরে ফরমাস পরিমাণ। এরপরে হচ্ছে খতে স্থায়ী ব্যয় কি? একটু আগে আমরা বলেছি উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন যে ব্যয়টি থাকে স্থির থাকে তাকে বলা হয় কি স্থায়ী ব্যয়। যেমন কারখানার ভাড়া, কারখানার আসবাবপত্র, দালান, অফিস সরঞ্জামের অবচয়, কর্মচারীদের বেতন, অগ্নি বীমা, এগুলোকে আমরা বলবো স্থির ব্যয়। উৎপাদন করি অথবা না করি এই ব্যয়গুলো আমাকে দিতেই হবে। উৎপাদনের পরিমাণ যদি 10,000 করি তথাপি ওই একই পরিমাণ ব্যয় হবে, ভাড়া দিতে হবে। যদি 5,000 করি একই পরিমাণ ভাড়া দিতে হবে। তার মানে উৎপাদনের পরিমাণ মোরলেস যাই হোক না কেন আমাদের এই ব্যয়টা কি থাকবে স্থির থাকবে। এটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। এরপরে গতে বলেছে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় আমরা একটা ফর্মুলা দেখেছিলাম। সমচ্ছেদ বিন্দু এখানে লিখলাম টাকা, এটা দেখেছিলাম আমরা স্থির ব্যয়, অথবা আমরা এটাকে স্থায়ী ব্যয় বলতে পারি। স্থির ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত, স্থির ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত। আমাদের অঙ্কে স্থির ব্যয় দেওয়া আছে কিন্তু দত্তাংশ অনুপাতটা দেওয়া নেই। আমরা এখানে যদি দত্তাংশ অনুপাতটা নিরূপণ করি, দত্তাংশ অনুপাত যদি আমরা এখানে নিরূপণ করি তাহলে আমরা জানি দত্তাংশ অনুপাত মানে হচ্ছে দত্তাংশ মানে একক প্রতি দত্তাংশ মানে একটি পণ্যের দত্তাংশ ভাগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, একটির জন্য দত্তাংশ, একটির জন্য বিক্রয় মূল্য কত সেটা। এখন আমি এটা দত্তাংশকে একটু করে লিখতে পারি বিস্তারিত। আমরা জানি দত্তাংশ সমান প্রতিটির বিক্রয় মূল্য মাইনাস প্রতিটির পরিবর্তনশীল ব্যয়। তাহলে লিখতে পারি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ হচ্ছে এটা এখানে বিস্তারিত লেখা যেহেতু করে লিখেছি বিস্তারিত একক প্রতি বিক্রয় মূল্য এর সাথে গুণ হবে কত 100। এখন যদি আমরা এখানে বেশি নিচে যাওয়া যাবে না, মানটা বসিয়ে দিই। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল 12 টাকা আর পরিবর্তনশীল ব্যয় ছিল আমাদের একটির জন্য 5 টাকা আর বিক্রয় মূল্য 12 গুণন 100। এটা যদি আমরা করি তাহলে আমরা ফলাফল পাবো হচ্ছে 58.33% অথবা 58.33%, এরকম আমরা দত্তাংশ অনুপাত পাবো। তো এবার যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, স্থির ব্যয় 1,40,000 ভাগ 58.33%, এরকম যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 2,40,000 টাকা অথবা 2,40,001 টাকা আসতে পারে, এরকম আসতে পারে কি। যাই হোক টাকা দেখছি দেখলে কোনো সমস্যা নাই, যেহেতু এখানে ভগ্নাংশ আছে যে কারণে এখানে 1-2 টাকা দেখছি দিক হতে পারে। তাহলে আমরা গ নাম্বার পেয়ে গেলাম সমচ্ছেদ বিন্দু টাকায়। এবার আমরা একটু ঘ নাম্বারটা একটু দেখব, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঘ নাম্বারে বলেছে যে বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি পাবে। তাহলে বিক্রয় ছিল 25,000 টাকা, 25,000 একক, ওইটা 10% বৃদ্ধি হবে। বিক্রয় মূল্য না, কিন্তু এখানে হচ্ছে যে বিক্রয় যা হয়েছিল তার থেকে আরো 10% বৃদ্ধি হবে। তাহলে আমরা যেহেতু পরবর্তীতে সমচ্ছেদ বিন্দু পরে লাগবে, এখানে একটু এটা তো লাগছে না। ঘ নম্বরের মধ্যে চলতি বছরের মুনাফা চেয়েছে, এটা প্রথম অংশটা নিরূপণ করবো। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, এখানে দুইটা অংশ আছে। চলতি বছরের মুনাফা নিরূপণ করো।
তাহলে আমরা জানি মুনাফা সমান মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। এখানে লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু মোট বিক্রয়, এখানে কিন্তু একটির জন্য বিক্রয় মূল্য নয়, মোট বিক্রয় মানে সারা বছরে বিক্রি করে মোট কত টাকা হয়েছে সেটা। তাহলে 25,000 একক আমরা বিক্রি করেছিলাম, এটাকে টাকা দিয়ে গুণ করি, মাইনাস 25,000 একক বিক্রি করেছিলাম, এটার পিছনে আমাদের ব্যয় ছিল 5 টাকা করে, আর আমাদের স্থির ব্যয় ছিল 1,40,000। এবার যদি করি আমরা এখানে পাবো হচ্ছে 3 লক্ষ টাকা মাইনাস এখানে 5 25 125 1,40,000। এক্ষেত্রে আমাদের মুনাফা হবে 35,000 টাকা। তাহলে আমাদের ঘ নাম্বারে যা চেয়েছিল চলতি বছরের মুনাফা নির্ণয় করো, তো আমরা চলতি বছরের মুনাফা নির্ণয় করে ফেলেছি। দ্বিতীয় অংশ বলেছে বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মুনাফা কি হবে সেটা আমরা একটু দেখব। তাহলে দেখি বিক্রয় বৃদ্ধি পায়, তাহলে লিখি যে নতুন বিক্রয় অথবা পরিবর্তিত বিক্রয় লিখতে পারি, নতুন বা পরিবর্তিত বিক্রয়। আমাদের আগে ছিল 25,000 একক, এর সাথে যোগ হবে 10%, 25,000 এর 10%, তাহলে 25,000 যোগ 2500 মোট হচ্ছে 27,500 একক আমরা এখন কি করবো, বিক্রি করবো। আর পরিবর্তনশীল ব্যয় হ্রাস পাবে, তাহলে নতুন পরিবর্তনশীল ব্যয়, নতুন সংক্ষেপে লিখলাম পরিবর্তনশীল ব্যয় হবে আমাদের 5 টাকা মাইনাস এখান থেকে হ্রাস পাবে 20%, এক্ষেত্রে 5 মাইনাস 1 সমান 4 টাকা। তাহলে আমাদের এখানে আমাদের পরিবর্তনশীল ব্যয় হয়ে গেল এখানে কয় টাকা, ঘ নাম্বারের জন্য হয়ে গেল 4 টাকা, আর এখানে হয়ে গেল আমাদের পরিবর্তিত পরিস্থিতি হয়ে গেল 27,500 টাকা, আর বাদ বাকি যা আছে এটা আমাদের ঠিক থাকবে। তাহলে এখন যদি আমরা মুনাফা নিরূপণ করতে চাই, এখন দেখি কি করা যায়। এখন আমরা মুনাফার পরিবর্তন, তার মানে পরিবর্তিত মুনাফা, পরিবর্তিত মুনাফা হবে আবার ওই একই সূত্র, মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয়, মানে পরিবর্তনশীল ব্যয় সংখ্যা লিখলাম, পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। এখন আমরা আমাদের বিক্রয় ছিল 27,500 একক, একক কিনতে ছিল, এটাকে আমরা টাকা দিয়ে কি করবো, গুণ করবো, বিক্রয় মূল্য যা ছিল তাই চেঞ্জ হয়নি। আর ছিল আমাদের পরিবর্তনশীল ব্যয় 27,500 গুণন পরিবর্তনশীল ব্যয় ছিল 4 টাকা চেঞ্জ হয়ে, স্থির ব্যয়ের কোনো চেঞ্জ হবে না, এটা আমরা জানি, আমি বিভাগে বলেওনি। এখন এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 3,30,000 টাকা মাইনাস 1,10,000 টাকা, 27,500 গুণন 4 মাইনাস 1,40,000 টাকা। তাহলে আমরা মুনাফা পাবো হচ্ছে কত, 80,000 টাকা। তাহলে আমাদের যখন বিক্রয়ের পরিমাণ যখন বাড়বে মুনাফা বাড়বে, এটা তো নিশ্চিত। বিক্রয়ের পরিমাণ যদি বাড়ে মুনাফা বাড়ে, আবার যদি ব্যয় যদি কোনো কারণে হ্রাস পায় সেক্ষেত্রে আমাদের কি হবে, মুনাফা বাড়বে। তো গত আগের উদ্দীপকটুকু বিবেচনা করে আমাদের মুনাফা হয়েছিল 35,000, আর এবার যখন আমাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেল এবং ব্যয় যখন হ্রাস পেল তখন মুনাফা পরিবর্তন হয়ে হয়েছে কত, 80,000। তাহলে আমাদের এখানে 55,000 টাকা অতিরিক্ত প্রফিট হয়েছে। তাহলে আমাদের পরবর্তীতে বলছে মুনাফার কি পরিবর্তন হলো, তো মুনাফার পরিবর্তন কি হইলো, আগে ছিল 35,000, এখন হয়েছে কত, 80,000, অর্থাৎ 80 থেকে 35 বাদ দিলে থাকে হচ্ছে 55,000। 55,000 টাকা মুনাফা বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমার আরেকটা হোমওয়ার্ক থাকবে নেক্সট, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019, এটা তোমরা একটু বাসায় দেখবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়ে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। আল্লাহ হাফেজ।